আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেনাপ্রধান। দেশে বিদেশে কি নেই হারুনের? বিদ্যুৎ তেল গ্যাসের দাম বাড়বে কিনা যা জানালেন উপদেষ্টা। রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নিয়ে যা বললেন নাহিদ। বাংলাদেশ ইস্যুতে বিদেশি গণমাধ্যমে গুজব যে উদ্যোগ নিলেন ডক্টর ইউনূস। রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ৫ ক্ষেত্রে সংস্কারের পর নির্বাচন ডক্টর ইউনূস। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেনাপ্রধান। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল, এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার। এর মধ্যে ২ আগস্ট সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সামরিক দ্য উইক। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন। সূত্রটি জানায়, সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রমোশনে সেনাপ্রধান এই বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের দেশে ১৯৭০ সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি, তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, দেশে বিদেশে কি নেই হারুনের? টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে তার। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে ৩ সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত ৩টি রিসর্টের মালিকানা আছে তার। রয়েছে একাধিক আবাসিক হোটেল। আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট। কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন এসব সম্পদ। দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে তোলার সম্পদ তত্ত্বাবধানের দায়িত্ব আলাদা কমিটির। অন্তত 6টি দেশে ব্যবসা গড়েছেন অঢেল টাকার। বহু আলোচিত এই কর্মকর্তার নাম হারুন আল রশিদ। বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। সরকারি স্কেল অনুযায়ী ৩য় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকল্যে বেতন ৮০,০০০ টাকারও কম। অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন হারুন। অনুসন্ধানে জানা যায়, চাকরি জীবনের শুরু থেকেই হারুন ছিলেন বেপরোয়া। কখনো চাকরি বিধিমালার তোয়াক্কা করেননি। যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানা অনিয়ম জড়িয়েছে। প্রতিটি ধাপে প্রতারণা ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি, বরং পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, বিদ্যুৎ তেল গ্যাসের দাম বাড়বে কিনা যা জানালেন উপদেষ্টা। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, সরকার বাধ্য না হলে বিদ্যুৎ তেল ও গ্যাসের দাম বাড়াবে না। রবিবার বিকেলে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই কথা বলেন। তিনি একই সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব রয়েছেন। সামনের দিনগুলিতে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি পাবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করব না। আজ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সেই কারণেই, আপনাদের এই প্রত্যাশা সম্মান করার জন্য। যদিও আইনে সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া আছে, বিআইসির বাইরে আমরা বলে দিলাম যে দাম এত বাড়লো এটা আমরা করব না। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন, রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। তিনি বলেন, এটা একটা জনপ্রত্যাশার সরকার। রাজপথে আত্মদানের পর এই সরকার এসেছে।
তাই অনেক কিছুই আপনারা পরিবর্তন দেখতে পাবেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, বিদ্যুতের দাম যদি আর না বাড়ে বুঝতে হবে আমরা ভালো কাজ করছি, কিন্তু বিদ্যুতের দাম যদি আবারও বাড়তে থাকে তাহলে ভালো কাজটা কি করলাম? পরিসংখ্যান দিয়ে আপনাকে আর মূল্যায়ন করা হবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে যে লাখ লাখ মানুষ বেরিয়ে এলো, এর মানে আমরা যে কাজ করছি এটা তাদের পছন্দ নয়। আমরা অনেক গল্প বলেছি, এই গল্প মানুষ বিশ্বাস করেনি, এজন্য মানুষ নেমে এসেছে। আমরা বলেছি গালগপ্পের দিন শেষ, মানুষ যেটা চায়, মানুষ যেভাবে খুশি হয় সেদিকে আমাদের যেতে হবে। জনপ্রত্যাশা পূরণে আমাদের যা যা করণীয় আমরা করব। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নিয়ে যা বললেন নাহিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠনের যে খবর চাউর হয়েছে সেটিকে নাকচ করে দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আমাদের নেই। গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত এক সপ্তাহে আন্দোলনকারীদের দল গঠনের বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। এর মধ্যে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের চিন্তা করছে। আন্দোলনের 4 নেতার সঙ্গে কথা বলেছে রয়টার্স। এর মধ্যে আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম বলেন, বাংলাদেশের প্রধান দুই দলের আধিপত্যের সমাপ্তি ঘটাতে ছাত্র নেতারা রাজনৈতিক দল গঠনের আলোচনা করছেন। আগামী 1 মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্তে আসবে। রাজনৈতিক দল গঠনের উচ্চ সম্ভাবনা আছে বলে আন্দোলনের আরেক সমন্বয়ক তাহেদ চৌধুরীও বক্তব্য রাখেন বলে রয়টার্স জানায়। এই প্রতিবেদনের বরাতে শুক্রবার বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ছাত্র আন্দোলনকারীদের দল গঠনের পরিকল্পনার খবর প্রকাশ করে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এরপর রাতে ফেসবুক স্ট্যাটাসে দল গঠনের ভাবনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান স্পষ্ট করেন নাহিদ ইসলাম। রয়টার্সের প্রতিবেদনে তার বক্তব্য এসেছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে বাংলাদেশ ইস্যুতে বিদেশি গণমাধ্যমে গুজব যে উদ্যোগ নিলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভীতিকর সংবাদ প্রচার করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সাবেকি পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে আগ্রহী এমন বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভ্রমণে আগ্রহী সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদনের জন্য সব মিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানান, যাতে তারা বাংলাদেশ থেকে প্রতিবেদন করতে পারেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কোনো দ্বিতীয় পক্ষের মাধ্যমে কখনো অতিরঞ্জিত প্রতিবেদন করতে উদ্বুদ্ধ না হয়ে তারা নিজেরাই পরিস্থিতি দেখে প্রতিবেদন তৈরি করাই ভালো। তিনি বলেন, সাংবাদিকদের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের ফোন করেছেন। শফিকুল আলম আরও বলেন, আমরা একটি উন্মুক্ত সমাজ গড়ে তুলতে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোনো আপোষ করা হবে না। বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রতিবেদন করতে চাইলে তাকে স্বাগত জানাবে তার সরকার। প্রসঙ্গত, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভীতিকর সংবাদ প্রচার করছে। সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি অতিরঞ্জিত করে দেখাচ্ছে, যাতে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে বহির্বিশ্বে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। রবিবার গ্লোবাল ডিফেন্স কর্পের একটি প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়। এতে বলা হয়, রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সাজিব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকী। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় $1,285 কোটি, প্রয়োজনের তুলনায় যা আরও বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রসাট্রম। প্রতিবেদনে বলা হয়, নিজের ভাগ্নে টিউলিপ সিদ্দিকীর মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতায় বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিকী। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সেই সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অর্থ চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। এদিকে আরেকটি নিউজ হচ্ছে
5 ক্ষেত্রে সংস্কারের পর নির্বাচন ডক্টর ইউনূস। বাংলাদেশে আইন প্রশাসন সহ 5 ক্ষেত্রে সংস্কারের পর অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিদেশি কূটনৈতিকদের ব্রিফকালে তিনি কথা জানান। 8ই আগস্ট সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের 10 দিন পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকদের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ করেন তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 50 জন মিশন প্রধান যোগ দেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ডক্টর ইউনূস কূটনীতিকদের বলেছেন, নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনী ও মিডিয়াতে সংস্কার করার পরে আমরা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করব। ডক্টর ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের এখনকার অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। দ্রুত এটি স্বাভাবিক হতে হবে। অর্থনৈতিক সংস্কারের প্রতিও সরকারের গুরুত্ব থাকবে। তৈরি পোশাক শিল্পে কোনো অস্থিরতা সহ্য করা হবে না বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আরও বলেন, আমি যখন দায়িত্ব গ্রহণ করেছি তখন দেশের অবস্থা অত্যন্ত করুণ। ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিচার বিভাগের ভঙ্গুর অবস্থা। গণতান্ত্রিক অধিকারকে 15 বছর ধরে দমনের মাধ্যমে খর্ব করা হয়েছে। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নতুন প্রজন্ম ভোট ছাড়াই বেড়ে উঠছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে দেশের কোষাগার শেষ করা হয়েছে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধির ধারা ফেরাতে জোরালো সুদূর প্রসারী সংস্কার করার ওপর জোর দেন ইউনূস। তিনি বলেন, তার সরকার দুর্নীতি ব্যবস্থাপনা রোধ করে সুশাসন প্রতিষ্ঠায় অগ্রাধিকার